আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ন্যাশনাল আইডিয়াল ক্লাস কোর্স কর্তৃক আয়োজিত এনআইজিসি হোম কলেজ প্রোগ্রামে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। আজ আমি একাদশ শ্রেণীর রসায়ন প্রথম পত্র বিষয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো অধ্যায় 2 এর একটি সৃজনশীল প্রশ্ন। আমরা প্রথমে প্রশ্নটি একটু পড়ে নেই। দেখেন, এখানে বলা হয়েছে যে প্রথম একটি পাত্র, মানে আমাদের এখানে দুটি পাত্র দেওয়া আছে, তার প্রথম পাত্রে 50 ml আয়তনের 6.10⁻⁴ মোলার ঘনমাত্রার জিঙ্ক সালফেট দ্রবণ রয়েছে। আরো একটি পাত্র, অন্য একটি পাত্রে 40 ml 0.05 মোলার ঘনমাত্রার সোডিয়াম হাইড্রোক্সাইড আরো একটি দ্রবণ রয়েছে। দুইটা পাত্রে দুইটা দ্রবণ। বলা হয়েছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জিঙ্ক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা যে গুণফল কেএসপি, জিঙ্ক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল 1 × 10⁻⁷। আচ্ছা, আমাদের এই উদ্দীপকের সাপেক্ষে প্রথম পাত্রে যৌগের দ্রাব্যতা গুণফলের মান কত সেটি আমাদের নির্ণয় করতে হবে। আমরা অঙ্কটি শুরু করতে চাই। আমরা প্রথমে ক নম্বর অঙ্কটি সমাধান করব। প্রথম পাত্রে যে যৌগ জিঙ্ক সালফেট, এই যৌগের দ্রাব্যতা গুণফলের মান কত সেটা আমরা বের করব। আমরা জানি জিঙ্ক সালফেট এটিকে যদি আমরা পানিতে দ্রবীভূত করি, তো সেক্ষেত্রে কিন্তু জিঙ্ক সালফেটটা এটি আয়নিত হয়। তো সেক্ষেত্রে পানিতে দ্রবীভূত করলে জিঙ্ক সালফেট এটা কিভাবে আয়নিত হয়, এটা Zn2+ এবং সালফেট SO4 2- আয়নে বিভক্ত হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি দেওয়া আছে এই জিঙ্ক সালফেট এর দ্রাব্যতা, যেটাকে আমরা বলতে পারি ঘনমাত্রা। জিঙ্ক সালফেট এই দ্রবের ঘনমাত্রা এত মোলার। আচ্ছা, তার মানে এখান থেকে যদি আমরা দেখতে পাই এই বিক্রিয়া থেকে, সেটা হচ্ছে যে 1 মোল জিঙ্ক সালফেট থেকে জিঙ্ক আয়ন উৎপন্ন হয় 1 মোল এবং সালফেট আয়ন উৎপন্ন হয় 1 মোল। অর্থাৎ যে ঘনমাত্রার জিঙ্ক সালফেট রয়েছে, সেই ঘনমাত্রার জিঙ্ক সালফেট দ্রবণ থেকে সম ঘনমাত্রার জিঙ্ক আয়ন উৎপন্ন হয় এবং একই ঘনমাত্রার জিঙ্ক সালফেট আয়ন উৎপন্ন হয়। তাহলে এখানে যেহেতু দেওয়া আছে জিঙ্ক সালফেটের ঘনমাত্রা আমরা লিখে ফেলি। আমরা সাইড নোটে লিখতে পারি অবশ্য। জিঙ্ক সালফেট এখানে এর ঘনমাত্রা কত দেওয়া আছে? 6 × 10⁻⁴। আচ্ছা, এত মোলার ঘনমাত্রা দেওয়া আছে। অতএব জিঙ্ক আয়নের Zn2+ এর যে ঘনমাত্রা, সেটাকে আমরা লিখতে পারি Zn2+, এটা সমান সেম, এটার ঘনমাত্রা একই হবে। আবার একই সাথে এবং সালফেট, জিঙ্ক সালফেট SO4 2- এই যে আয়ন, এইটির ঘনমাত্রা হবে SO4 2- এইটির ঘনমাত্রা হবে সেম 6 × 10⁻⁴ এত মোলার। এটা 1 মোল জিঙ্ক সালফেট থেকে 1 মোল এ আয়ন উৎপন্ন হয় এবং 1 মোল সালফেট আয়ন উৎপন্ন হয়। সুতরাং 6 × 10⁻⁴ জিঙ্ক সালফেট ঘনমাত্রা দ্রবণ থেকে সম ঘনমাত্রার জিঙ্ক আয়ন এবং সম ঘনমাত্রার সালফেট আয়ন কিন্তু উৎপন্ন হবে। অতএব প্রথম পাত্রের যৌগের দ্রাব্যতা, অতএব জিঙ্ক সালফেট এর আমাদের দ্রাব্যতা গুণফল বের করতে হবে। এর দ্রাব্যতা যে গুণফল, যেটাকে আমরা কেএসপি বলি, কেএসপি সমান জিঙ্ক যে আয়ন তার ঘনমাত্রা গুণ সালফেট যে আয়ন তার ঘনমাত্রা গুণফল। এটার মান হচ্ছে 6 × 10⁻⁴ গুণ এটার মান হলো 6 × 10⁻⁴। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হবে? 6 × 10⁻⁴ স্কয়ার। এর মান আমরা পাই হচ্ছে 3.6 × 10⁻⁷। আমরা জানি যে কেএসপি কোড একক নেই, তার মানে এটি হলো আমাদের উত্তর। এতটুকু আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ ক নম্বর অঙ্ক আমাদের শেষ হলো। আমরা এখন খ নম্বর অঙ্ক সমাধান করব। আমরা এটা মুছে দিই। খ নম্বর বলা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় পাত্রের দ্রবণ যদি আমরা মিক্সড করি, তো সেক্ষেত্রে সেখানে কোনো অবক্ষেপ পড়বে কিনা। আমরা প্রথম এবং দ্বিতীয় পাত্রের দ্রবণ মিক্সড করে কি বিক্রিয়া হয় সেটা আমরা লিখব। প্রথম পাত্রে আছে জিঙ্ক সালফেট আর দ্বিতীয় পাত্রে আছে কি আছে? সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH।
এই দুটি পদার্থ বিক্রিয়া করে জিঙ্ক এবং OH মিলে জিঙ্ক হাইড্রোক্সাইড উৎপন্ন করবে আর সেই সাথে সোডিয়াম আর সালফেট মিলে উৎপন্ন করবে সোডিয়াম সালফেট Na2SO4 এই হচ্ছে আমাদের বিক্রিয়া। এখানে যদি অধিক্ষিপ্ত হতে হয় তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা জানি ধাতুর হাইড্রোক্সাইডগুলো অধিক্ষিপ্ত হতে পারে। তাহলে যদি অধিক্ষিপ্ত হয় তাহলে কিন্তু এটি অধিক্ষিপ্ত হবে, তাই না? তো সেক্ষেত্রে এটি পানিতে আবার আয়ন উৎপন্ন করে, এটি কিন্তু পানিতে দুটি আয়ন উৎপন্ন করবে। যেটি অধিক্ষিপ্ত হতে পারে সেটি আমরা আয়নিত ফর্ম দেখাবো Zn2+ আর হলো OH-। বাম পাশে OH দুইটা ছিল, তার মানে OH উৎপন্ন হবে আয়ন দুইটা। এই হচ্ছে জিঙ্ক হাইড্রোক্সাইডের পানিতে বিয়োজন। আচ্ছা, এখন যেটা আমরা করব সেটা হচ্ছে যে আমাদের বলেছে যে অর্ধেকে পড়বে কিনা। তার মানে এখানে এই যে জিঙ্ক যে আয়ন এবং হাইড্রোক্সাইড যে আয়ন, এই দুইটি আয়নের যে ঘনমাত্রা, এই দুটি আয়নের ঘনমাত্রা এই দুটি দ্রবণকে মিক্সড করার পর এই দুটি আয়নের ঘনমাত্রা পরিবর্তিত হয়। এই দুটি আয়নের ঘনমাত্রা পরিবর্তিত হয়ে এদের যে আয়নিক গুণফল তার মান যদি এই যে দ্রবণতা গুণফলের মান যেটা দেওয়া আছে, দ্রবণতা গুণফলের মান এর চেয়ে যদি আয়নিক গুণফলের মান দ্রবণতা গুণফলের মানের চেয়ে যদি বেশি হয় তো সেক্ষেত্রে কিন্তু অধিক্ষিপ্ত হবে। আমি আবার বলছি যে এই দুটি আয়ন অর্থাৎ এই দুটি দ্রবণকে মিশ্রিত করার পর এই দুটি আয়নের আয়নিক গুণফলের মান যদি দ্রবণতা গুণফলের মানের চেয়ে যদি বেশি হয় তাহলে কিন্তু অধিক্ষিপ্ত হবে। তাহলে আমরা অঙ্কটা শুরু করতে পারি। সেটি হচ্ছে যে আমরা প্রথমে লিখব যে দ্রবণে দ্রবীভূত করার পূর্বে জিঙ্ক আয়নের আয়তন, অর্থাৎ মিশ্রণের পূর্বে Zn2+ লিখি Zn2+ এর আয়তন, এটা আমরা V1 ধরতে পারি। মিশ্রণের পূর্বে জিঙ্ক সালফেটের আয়তন যদি 50 ml হয় তাহলে জিঙ্ক আয়নের আয়তন হবে 50 ml। তাহলে এর আয়তন কত হবে? 50 ml। আচ্ছা, আর জিঙ্ক আয়নের ঘনমাত্রা কত হবে? ঘনমাত্রা S1 সমান কত আছে? এই দ্রবণের ঘনমাত্রা যা হয় এই জিঙ্ক আয়নের ঘনমাত্রা কিন্তু তাই হয়। আমরা এটা কত দেখেছি, অর্থাৎ 6 × 10⁻⁴ এত মোলার ঘনমাত্রা। আচ্ছা, আর মিশ্রণের পরে এই জিঙ্কের আয়তন যদি আমরা V2 ধরি, মিশ্রণের পর মানে দুটো দ্রবণ আমরা মিক্স করব, তো সেক্ষেত্রে প্রথম দ্রবণের আয়তন কত? 50 ml। আর দ্বিতীয় দ্রবণের আয়তন কত? সেটা হলো 40 ml। তাহলে এই দুটো আমরা যোগ করব, অর্থাৎ 50 + 40 ml যোগ করলে যা হয় তাই 90 ml। আচ্ছা, আর মিশ্রণের পরে জিঙ্ক আয়নের যে ঘনমাত্রা সেটা যদি আমরা S2 ধরি তো সেক্ষেত্রে সেই মানটা কিন্তু আমাদের নির্ণয় করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি জানি অতএব আমরা জানি V1S1 = V2S2। আমাদের S2 এর মান বের করতে, তাহলে S2 এর মান আমরা লিখতে পারি যে V1S1/V2। আমরা মান বসাই দেই, তো সেক্ষেত্রে V1 এর মান কত? V1 এর মান হলো 50 আর S1 এর মান কত? S1 এর মান হলো 6 × 10⁻⁴। আচ্ছা, আর V2 এর মান কিন্তু 90। এটা আমরা ক্যালকুলেশন করে দেখতে পারি মানটা কত হয়। এটা আমরা ক্যালকুলেশন করি। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এটা ক্যালকুলেশন করি কত আছে পরে 50 × 6 × 10⁻⁴ / 90। আচ্ছা, এটার মান আমরা পেলাম 3.33 × 10⁻⁴ এত মোলার। এই যে আমরা মান পেলাম, এটা কার মান পেলাম? এটা হলো S2 মানে কার ঘনমাত্রা? S2 মানে কিন্তু জিঙ্ক আয়নের ঘনমাত্রা। তারপর আমরা লিখতে পারি যে অতএব এই Zn2+ আয়নের যে ঘনমাত্রা সেটা কিন্তু আমরা এই মানটা পেলাম, তাই না? আমরা একইভাবে এখন আমরা হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা মান আমরা একইভাবে বের করব। তো সেক্ষেত্রে কিভাবে করতে পারি এটা আমরা এটা মুছে দেই। আবার এই মানটা আমাদের এখানে থাকবে, আমাদের লাগবে আবার হাইড্রোক্সাইডের ক্ষেত্রে আমরা এখানে আবার লিখব যে মিশ্রণের পূর্বে OH- এর আয়তন কত? এটাকে আমরা V3 ধরতে পারি। V3 এর মান কত? আমরা এটা দেখতে পাচ্ছি পুরো যৌগের আয়তন যদি
40 ml হয়, তো সেক্ষেত্রে এখানে হাইড্রোক্সাইড আয়নের আয়তনও কিন্তু 40 ml হবে, অর্থাৎ এই ক্ষেত্রে এটার আয়তন হলো 40 ml। আচ্ছা, আর মিশ্রণের পূর্বে OH আয়তনের যে ঘনমাত্রা ছিল আমরা SC ধরতে পারি। সমগ্র যৌগের ঘনমাত্রা যত, OH আয়নের ঘনমাত্রা ঠিক তত, তাহলে এটার ঘনমাত্রা 0.05 এত মোলার। আচ্ছা, আমরা এখন মিশ্রণের পরে OH এর আয়তন আমরা বের করব, আয়তন V4 এর মান আমরা দেখেছি 90 হবে, আর সেই সাথে আমরা মিশ্রণের পরে OH এর যে ঘনমাত্রা S4 এর মান কিন্তু আমরা মূলত আমরা বের করব, ঠিক আছে? তাহলে আমরা শুরু করি। তো সেক্ষেত্রে আমরা আবার একই রকম সূত্র লিখব, সেটা হলো V3 S3 সমান V4 আর S4। তাহলে আমরা যদি S4 এর মান যদি আমরা বের করতে চাই, তো সেক্ষেত্রে V3 S3 আর নিচে হলো V4। আমরা এখানে মান বসাই দিই। যদি আমরা মান বসাই সেক্ষেত্রে এই মানটা অবশ্য আমাদের লাগবে। আচ্ছা, এই মানটা আমরা নিচে কোথাও লিখে রাখি। আমরা কত মান পেলাম, যে ওই চ্যানেলের যে ঘনমাত্রা আমরা পেয়েছিলাম 3.33 × 10⁻⁴, আমরা এই মানটা পেয়েছি, এটা আমরা লিখে রাখলাম, এটা আমাদের লাগবে। আমরা V3 মান বসাই 40, আর SC মান হচ্ছে 0.05, আর এটার মান কিন্তু 90। এত মোলার ঘনমাত্রা আমরা লিখে ক্যালকুলেশন করতে চাই। এটা মানে 0.022 এরকম 0.0222, অর্থাৎ এই যে মান আমরা পেলাম এটা কিন্তু এটা হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা পেয়েছি আমরা S4 মানে কি ছিল? S4 মানে ছিল হলো হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা, অর্থাৎ মিশ্রণের পর হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা আমরা এত পেলাম। এখন আমরা সহজে কিন্তু KSP মান বের করতে পারবো। তাহলে আমরা এটা মুছে দেই, আমরা এটা মুছে দেই, এই মানটা থাক। অতএব জিঙ্ক হাইড্রোক্সাইড KSP আমরা কিভাবে বের করব? এই জিঙ্ক আয়নের ঘনমাত্রা গুণ হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা, এটা গুণ করলে হয়ে যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি হাইড্রোক্সাইড আয়নের আগে 2 আছে, যতগুলো আয়ন উৎপন্ন হয় সেই সংখ্যাটা কিন্তু তার ঘনমাত্রার উপরে পাওয়ার হিসেবে বসে যায়। আচ্ছা, আমরা বসিয়ে দিলাম জিঙ্ক আয়নের ঘনমাত্রা যে আমরা লিখে রেখেছি কত, 3.33 × 10⁻⁴ গুণ এই মানটা কত, এই মানটা আমরা এখানে পেয়েছি 0.012। আমরা এবার দেখবো যে আসলে এই মানটা কত হয়। এটা আমাদের লাগবে না, সেক্ষেত্রে 3.33 × 10⁻⁴ গুণ 0.0 এত স্কয়ার। আমরা যে মান পেলাম সেটা হলো 1.64 - 7, এই মানটা আমরা পেলাম। আচ্ছা, তাহলে আমরা দেখলাম, সরি এটা কিন্তু KSP না, সরি এটা KIP। আমরা কিন্তু KIP মান বের করছি, আমাদের KSP মান দেওয়া আছে। আমরা এখানে যে সূত্র ব্যবহার করলাম এটা কিন্তু KSP এর মান নির্ণয়ের মতোই একটা সূত্র আমরা ব্যবহার করেছি, অনুরূপ একটা সূত্র ব্যবহার করেছি, কিন্তু এখান থেকে আমরা কিন্তু KIP মান বের করার চেষ্টা করছি। KIP মান আমরা বের করেছি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে KIP যে মান যেটা আমরা পেলাম সেই মানটা আমরা এখন KSP অর্থাৎ দ্রব্যতা গুণফলের মানের সাথে আমরা এখন কম্পেয়ার করব। আয়নীকরণ গুণফলের মান আমরা এখন দ্রব্যতা গুণফলের মানের সাথে আমরা এখন কম্পেয়ার করব। লক্ষ্য করে দেখেন যে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে মান কত আছে, 1.64। এই মান যেটা আছে সেটা হচ্ছে 1.64 × 10⁻⁷। আর KSP যে মানটা, KSP মানটা আমরা একটু মিলাই নিই। KSP যে মান আমরা এখানে দেখতে পাচ্ছি, KSP মান, এটার মান কত দেওয়া আছে? KSP মান দেওয়া আছে হলো 1.1 × 10⁻⁷, অর্থাৎ এই মানটা কিন্তু -17 হবে। আচ্ছা, আর এই মানটা হলো -7। তো সেক্ষেত্রে এই দুটি মানের মধ্যে কোন মান কি বড়? এটা 10⁻⁷ আর ওটা 10⁻17। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু এই মানটা কিন্তু বড়, যেহেতু এখানে KIP মানটা বড় KSP এর চেয়ে, সুতরাং কিন্তু এখানে অবশ্যই জিঙ্ক হাইড্রোক্সাইড অবস্থিত হবে। হ্যাঁ, তাহলে আমরা কি লিখব যে যেহেতু
এই আইপির মানটা বড় এই এসপির চেয়ে, সুতরাং জিঙ্ক হাইড্রোক্সাইড এর পদক্ষেপ পড়বে। এটাই হলো আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা অঙ্কটি শেষ করলাম। আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পেরেছেন। আমরা আজকের ক্লাস থেকে এখানে বিদায় নিচ্ছি। আগামীতে আপনার সাথে দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সেই পর্যন্ত সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।